করি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেশনে। হ্যাঁ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আসলে কথা বলবো, আমরা 22 সাল ভিত্তিক যে সিনিয়র অফিসার পরীক্ষা হয়ে গেছে সেটা নিয়ে কথা বলবো, এবং এটার রিটেন পরীক্ষার আসলে প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত, আমার সামনে যে সময়টা আছে সেই সময়টা আমি আসলে কিভাবে প্রপারলি ইউটিলাইজ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আজকে সেশনটা আসলে আমরা সাজিয়েছি। কেমন? তাহলে চলেন আমরা শুরু করি। ব্যাংক রিটেন গাইডলাইন ক্লাস। আজকে ক্লাসটার নাম আমি দিয়েছি ব্যাংক রিটেন গাইডলাইন ক্লাস, যেহেতু আমরা বা যারা প্রিলি কোয়ালিফাই করব তাদের রিটেনের টেবিলে আমাদের বসতে হবে, রিটেন পরীক্ষা দিতে আমাদের বসতে হবে। এটার জন্য আমরা আসলে পরীক্ষাটা কিভাবে দিতে পারি সেটার গাইডলাইন ভিত্তিক ক্লাস বলি। এই ক্লাসটার নাম হয়েছে ব্যাংক রিটেন গাইডলাইন ক্লাস। ঠিক আছে? ওকে, সাম বেসিক কোয়েশ্চেন। এখন আমি জানি আপনাদের অনেকের মনে, যারা এটা এই ক্লাসটা তো ফেসবুকেও লাইভ হচ্ছে, যারা ফেসবুকে আমাকে দেখছেন বা আমার সাথে আমার প্রার্থী যারা আছেন আমাদের এখানের, সবার মনের মধ্যে এখন একটা কোয়েশ্চেন আসলে ঘুরছে। মানে একটা না, বেশ কিছু কোয়েশ্চেন আসলে আপনাদের মনের মধ্যে ঘুরছে। সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আসলে এখন আমি কথা বলবো। কেমন? আপনাদের এই মনের মধ্যে এই মুহূর্তে বেশ কিছু কোয়েশ্চেন ঘুরছে, আমি জানি। ওই কোয়েশ্চেনগুলো আমি এখন আপনাদের হয়ে আমি নিজেই কোয়েশ্চেনগুলো কি করব, আপনার অ্যানালাইজ করার ট্রাই করব। কেমন? চলেন দেখেন তো আপনার মানে আমার চিন্তা ভাবনার সাথে আপনার চিন্তা ভাবনা মিলে কিনা। চলেন আমরা একটু দেখি। আমরা একটু দেখি যে আসলে কি কি কোয়েশ্চেন মানে একজন প্রার্থীর মাথায় এই মুহূর্তে আসলে ঘুরতে পারে বা ঘুরছে। হ্যাঁ, চলেন আমরা শুরু করি, দেখি কোয়েশ্চেনগুলো কেমন। তার আগে আমাকে একটু বলেন, পরীক্ষা কেমন হলো? আপনাদের পরীক্ষা কেমন হলো? এখন আপনার হয়তো মাথায় আসছে যে আমার আসলে পরীক্ষা কেমন হয়েছে সেটাই তো আমি বুঝতেছি না। হ্যাঁ, আপনার প্রথম বিষয়টা হচ্ছে, স্যার আমার আমি তো নিজে আসলে বুঝতে পারছি না আমার পরীক্ষা কেমন হয়েছে। তাহলে আমি যদি এটা একটু অ্যানালাইসিস করি, আমি যদি একটু অ্যানালাইসিস করি, খুব ভালো। 80+ যাদের আছে তারা ধরে নিতে পারে আপনার পরীক্ষা খুব ভালো হয়েছে। 75+ যারা, তাদের পরীক্ষা ভালো হয়েছে। 65+ যাদের পরীক্ষা তাদের হচ্ছে মোটামুটি ভালো হয়েছে। এটা এইটা হচ্ছে, দেখেন এখন একটা কথা আমি ক্লিয়ারলি বলি। এই বিষয়টা হচ্ছে কাটমার্ক কত হবে, বা আমি এখানে যে ভালো, খুব ভালো এবং মোটামুটি যে ক্রাইটেরিয়া সেট করেছি, এগুলো কোনোটাই কিন্তু সর্বজন বিদিত বিষয়টা এরকম না। আমি আমার এক্সপেরিয়েন্স থেকে এবং প্রশ্নের যে প্যাটার্ন হয়েছে, এবং এখন চাকরির পরীক্ষার যে কম্পিটিশন, সে সবগুলো ক্রাইটেরিয়াকে এক জায়গায় এনে আমি কি করেছি, আমি আমার অ্যানালাইসিসটা দিচ্ছি। এটা কোনো অবস্থাতেই আপনি এটা চিন্তা করতে পারবেন না যে উনি তো এটা বলতেছে, আমার কথাই শেষ কথা নয়। এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। আমি যেটা বলছি সেটা আমার একান্ত ব্যক্তিগত অ্যানালাইসিস, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারেন। বা বা আসলে এই চাকরির যে পরীক্ষা, এই পরীক্ষাটাতে অনেক লম্বা সময় ধরে আছি, সেটার বেসিসে আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি এখানে। হ্যাঁ, এটাই সর্বশেষ কথা না, বা এটা আর কি। সো এইখানে আমি এটা ডিসক্লেমার যেটা দিয়ে রাখলাম সেটা হচ্ছে আমার কথাই শেষ কথা নয়। কেমন? ওকে, আসেন। তো আমরা দেখতে পারলেন যারা পরীক্ষা দিয়েছেন তাদের আসলে এই প্রশ্নে যারা 80+ যাদের আছে তাদের প্রিপারেশন আপনি যে কোনো প্রিলিজনে খুব ভালো হিসেবে ধরে নিতে পারেন। 75 অ্যারাউন্ড যারা আছে তাদের প্রিপারেশন খুব মানে মোটামুটি ভালো। ঠিক আছে? আর মোটামুটি 65+ যারা, তাদের প্রিপারেশন মোটামুটি আপনারা আরো ভালো পড়াশোনা করা উচিত। 65+ যারা আছেন 75 এর নিচে, তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনার প্রিলি প্রিপারেশন, আপনি এই প্রিলি পরীক্ষায় পাশ করে গেলেও আপনি কিন্তু ভালনারেবল সিচুয়েশনে আছেন, আপনি যে কোনো সময় প্রিলি ফেল করতে পারেন। অর্থাৎ পরের পরীক্ষাগুলোর কথা বলতেছি, যে কোনো প্রিলি কিন্তু আপনি ফেল করে যেতে পারেন, কারণ আপনার প্রিলি প্রিপারেশনের মধ্যে এখনো গলদ রয়ে গেছে। কাজেই এই স্লাইডে যাদের 75 এর নিচে আছে তারা অবশ্যই নিজেদের প্রিলির প্রিপারেশনটা আরো শানিত করবেন। আপনি এইবার প্রিলি টিকে যাওয়া মানে এই না যে আপনার প্রিলি প্রিপারেশন হয়ে গেছে, আপনি রিস্ক জোনে আছেন। যে কোনো সময় কিন্তু আপনি ওখান থেকে কি হইতে পারেন, বিচ্যুত হয়ে যেতে পারেন। ঠিক আছে? ওকে, এবার আমি যারা আমাকে শুনছেন তাদের মানে এখানে P2 এর যারা ক্যান্ডিডেট ছিলেন, একটু কষ্ট করে জানাবেন P2 থেকে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন। অর্থাৎ P2 এর বিভিন্ন যে ইয়েগুলো ছিল, P2 আপনাদের কাছ থেকে পরীক্ষা নিয়েছে সময়ে সময়ে। P2 আপনাদের যখন আহ, যা দরকার ক্লাস দিয়েছে, রেগুলার ক্লাসের পাশাপাশি এক্সট্রা ক্লাস দিয়েছে। P2 আপনার জন্য ডেইলি টার্গেটে রেখে আপনাকে পড়াশোনা করার ব্যবস্থা করেছে। P2 আপনাকে 24/7, P2 এর মেন্টররা আপনি যখনই প্রবলেমে পড়েছেন আপনাকে কি করেছে, সাপোর্ট দিয়েছে। এটার বেসিসে একটু বলেন, এই পরীক্ষাটা দিয়ে যারা ইয়ে করেছেন তারা কি মানে উপকৃত হয়েছেন কিনা P2 থেকে? P2, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আহ,
এই প্রশ্নটা কেবল যারা P2A থেকে সেবা গ্রহণ করেছিলেন তাদের উদ্দেশ্যে। আপনার এখানে আপনি একদম ফিল ফ্রি টু শেয়ার ইউর এক্সপেরিয়েন্স ইয়ার। এখানে আপনি যদি ইয়া না পান, আপনি যদি আপনার মন মতো সেবা না পান, সেটাও আপনি এখানে শেয়ার করতে পারেন, নো প্রবলেম অ্যাট অল। ঠিক আছে। আচ্ছা, এখানে মেজরিটি প্রার্থী যারা ছিলেন তারা আহ, যেটা বলছেন তারা উপকার পেয়েছেন। ঠিক আছে। ঠিক আছে। এটাই আসলে ভালো লাগে, বা দিন শেষে আসলে এটাই আমি আপনার জন্য কিছু করছি, ইন রিটার্ন আপনি যদি আসলেই সেটা আপনার কোনো কাজে আসে বা কোনো উপকারে আসে, এটাই আসলে মানে প্রাপ্তির জায়গা আসলে ওটাই আর কি। কেমন? থ্যাংক ইউ সো মাচ P2A তে যারা ছিলেন এবং যারা শুনছেন। হ্যাঁ, সবার ইয়েতেই ছিল হচ্ছে আপনার সবার জন্য শুভকামনা থাকবে। সবার জন্য শুভকামনা থাকবে। আপনার এই জার্নিতে যদি কোনো হেল্প আমার দ্বারা, কোনো হেল্প আপনার হয়ে থাকে, আপনি একটা চাকরি পাইলেন, সেখানে যদি আমি পার্সোনালি কোনো হেল্প, মানে আমার কোনো গাইডলাইন যদি আপনাকে হেল্প করে থাকে, সেটা নিঃসন্দেহে আমার লাইফের জন্য অনেক দারুণ একটা ব্যাপার আর কি। ঠিক আছে, দারুণ অনেক একটা ব্যাপার এটা, আনডাউটেডলি আর কি। হ্যাঁ। সো এটা আমরা পরের অংশে যাচ্ছি। দাদা, আপনার বকা খেয়ে পড়তে বসছি কতবার। আপনার পড়া ধরা অনেক কাজে দিয়েছে, আর লাস্ট আপনার সাজেশন ফলো করছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আপনার উপকার হলেই আহ, মানে আমার যে ইফোর্টটা আপনার জন্য ছিল সেটা ইয়ে হবে আর কি, ফুলফিল হবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আসেন তাহলে আমরা পরের অংশে যাই। এখন ওই যে বললাম, কিছু কোশ্চেন আমার মনের মধ্যে, সবাই যারা শুনছেন, কিছু প্রশ্ন আমাদের মনের মধ্যে আসলে উকি ঝুঁকি দিচ্ছে, তাই না? ওই প্রশ্নগুলো আপনার হয়ে আমিই করছি আর কি। কেমন? আপনার হয়ে আমিই করছি। সেটা হচ্ছে, কাটমার কত? এই প্রশ্নটা তো কম বেশি আমাদের সবার মনের মধ্যে উকি দিচ্ছে, তাই না? কাটমার কত, কাটমার কত হইতে পারে? হ্যাঁ, এই প্রশ্নটা তো আমাদের সবার মনের মধ্যে উকি দিচ্ছে এই মুহূর্তে। এটা টিকবো কিনা? কাটমার কেমন হইতে পারে? ঠিক আছে, কাটমার কেমন হইতে পারে? হ্যাঁ। ওকে, তো চলেন আমরা একটু কাটমার্কের বিষয়টা একটু দেখি। হ্যাঁ, সবার মনে মধ্যে এই প্রশ্নটা মনে হয় যে কোনো কিছুতে প্রধান অতিথি বা প্রধান আকর্ষণ যে, তাকে সবার শেষে রাখতে হয়। হ্যাঁ, কিন্তু আমি আসলে একটু ব্যাকডেটেড, তো আমি আসলে এটাকে শুরুতে এটাই তো আজকের দিনের, মানে আজকের ক্লাসের প্রধান আকর্ষণ তো এটা আসলে শেষে রাখা দরকার ছিল, তাই না? তাহলে প্রচুর অডিয়েন্স আসলে মানে অধীর আগ্রহ অপেক্ষা করতো, তাই না? কিন্তু আমি আসলে একটু ব্যাকডেটেড ধরনের, তো তাই আমি আসলে এটা ও কি করে নাই, শেষে রাখিনি আর কি। হ্যাঁ, আগে ভাগে দিয়ে দিচ্ছি, যাতে যাদের এটা শোনার জন্য যারা ক্লাসে আসছেন তারা এটা শুনে চলে যেতে পারবেন আর কি। হ্যাঁ, আপনার সময়টা বাঁচিয়ে দিলাম। যাই হোক, আসেন, আই ওয়াজ জাস্ট কিডিং। আমি জানি আপনাদের অনেকেরই আসলে অনেক ভালো পরীক্ষা হওয়ার কথা ছিল, অনেকে হয়তো ভালো পরীক্ষা দিতে পারে নাই। হয় এগুলো, পরীক্ষার হলটা তো আসলে ডিফারেন্ট জায়গা, এখানে অনেক সময় আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আমাদের আসলে সবকিছু ফুলফিল হয় না। ঠিক আছে। সো এটা আমরা আহ, ওভাবে মানে পজিটিভ নেগেটিভ অনেক কিছুই হতে পারে। ঠিক আছে। পরীক্ষার হল তো আসলে পরীক্ষার হল, এখানের সাথে আসলে কোনো কিছু কম্পারে আপনার যত ভালোই প্রিপারেশন থাকুক না কেন, দিন শেষে যদি ওই দিন ভাগ্যটা ক্লিক না করে, তাহলে কিন্তু হয় না আসলে। এটা আমি নিজে দেখেছি, আমার নিজের অতীত অভিজ্ঞতা থেকে আমি এই কথাটা বলতে পারি আর কি। সো কাটমার্ক আমি আবার বলছি, আমি যেটা বলছি সেটাই শেষ কথা নয়। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করব, তবে কাটমার্কের ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্সের উপর আপনার ভরসা না থাকলেও আমার ভরসা আছে আর কি। অর্থাৎ আমি যে কথাটা বলবো এটা মোটামুটি আপনি ধরতে পারেন আর কি। ঠিক আছে, বাকিটা আসলে জানি না। হ্যাঁ। ওকে, আমি যেটা বলবো আমার দৃষ্টিতে আসলে কাটমার্ক কত, আমার দৃষ্টিতে কাটমার্ক কত, এটা আমি এখন বলছি। কেমন? কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করলে আপনি দেখবেন কোশ্চেনটা আসলে, আপনি বাইরে থেকে দেখলে অনেক ইজি, এক্সাম হলের বাইরে থেকে দেখলে কোশ্চেনটা অনেক ইজি, কিন্তু এই কোশ্চেনটার মধ্যে বেশ কিছু ট্র্যাপ ছিল। এই ট্র্যাপগুলা খালি চোখে আসলে বোঝা যাবে না। খালি চোখে দেখলে এই কোশ্চেনটাকে একদম গড়পড়তা একটা সহজ কোশ্চেন মনে হবে। হ্যাঁ, এই কোশ্চেনে আপনার একটা পোর্শন আসলেই সহজ ছিল। 70 থেকে 75% কোশ্চেন আসলেই ইজি ছিল। বাট ম্যাথ, আমার মতে ম্যাথ ইজি ছিল না। এখন আমি জানি এখানে অনেকেই আপত্তি করবেন, যারা সায়েন্সের আছেন তারা ডেফিনেটলি আপত্তি করবেন, যারা 9-10-এ ম্যাথ পড়ান তারা ডেফিনেটলি আপত্তি করবেন, বলবেন যে ম্যাথ এইগুলো কোনো কোয়েশ্চেন নাকি, এই ম্যাথ তো একেবারেই সহজ। আই নো, কিন্তু কাদের জন্য সহজ? আপনি ব্যাংকের প্রিপারেশন নিয়েছেন, ব্যাংকের প্রিপারেশন নিতে গিয়ে আপনি কি করেছেন? আপনি ইন্টারেস্টের ম্যাথ করেছেন। ব্যাংকের প্রিপারেশন নিতে গিয়ে বেশিরভাগই কি করেছেন? বোর্ড এন্ড স্ট্রিমের ম্যাথ করেছেন, ঐকিক নিয়মের ম্যাথ করেছেন, প্রফিট অ্যান্ড লসের ম্যাথ করেছেন, পার্সেন্টেজের ম্যাথ করেছেন।
আপনি কি পিওর বীজগণিত ভালোভাবে প্র্যাকটিস করে গিয়েছিলেন? পিওর ত্রিকোণমিতি ভালোভাবে প্র্যাকটিস করে গিয়েছিলেন? ত্রিকোণমিতি যদিও আমি বলেছিলাম জিওমেট্রির পার্টটা দেখে যাইতে, কিন্তু আসলে এভাবে করে কয়জন দেখে গিয়েছেন এই বিষয়টা একটা আসলে কোয়েশ্চেন থেকেই যায়। সো ম্যাথের যে বিষয়টা ম্যাথের যে বিষয়টা ছিল, এই ম্যাথের কোশ্চেনটা কিন্তু যারা নন সায়েন্স, যারা ম্যাথ রেগুলার কাউকে পড়ান না, ম্যাথ যাদের প্র্যাকটিসের মধ্যে নাই, যারা পিওর ব্যাংকের ম্যাথ করে গিয়েছেন, মানে ব্যাংকের ম্যাথ বলতে আমরা যেটা বুঝি যে পাটিগণিত বেশি আসবে, ওই ওই চিন্তা ভাবনা থেকে যারা এক্সাম হলে গিয়েছেন, তাদের ম্যাথ কিন্তু ওভাবে ভালো হওয়ার কথা নয়। কাজেই এখানে ম্যাথ কিন্তু একটা বড় ট্র্যাপ ছিল। ওকে, জিকে, আইসিটি এগুলো গড়পড়তা ছিল, এগুলো গড়পড়তা ছিল। জিকে আমি বলেছি রিসেন্ট থেকে আসবে। হ্যাঁ, আইসিটি বিগত সালের প্রশ্ন প্রশ্ন দিয়েছে। এগুলো এভারেজ যারা যত মার্ক পাওয়ার কথা তারা তত মার্ক বা তার থেকে 2-3 মার্ক হয়তো বেশি পাবে। মোটটা দাগে বাংলা প্রশ্ন আপনাদের এক্সপেকটেশন ছিল বাংলা অনেক কঠিন হবে, কারণ আর্টস ফ্যাকাল্টি বাংলা কঠিন করে। বাংলাটা ওভাবে কঠিন করে নাই, ইংরেজি প্রশ্নটা সহজ ছিল। সো এই ছিল আমার অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসের ভিত্তিতে, ঠিক আছে, এই অ্যানালাইসিসের ভিত্তিতে আমি আহ, আমার মতে এই পরীক্ষায় কাটমার্ক 65 থেকে 68 এই রেঞ্জের মধ্যে থাকবে। আমি অবাক হব না যদি কাটমার্কটা 60 থেকে 63 হয়। তবে আমার মতে 65 থেকে 68 বেশি হবে না। আমি 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 বলি না এর কম হইতে পারবে না, আমি বলেছি 65 থেকে 68 বেশি লাগবে না। কাটমার্ক মানে এটা আমার আমার পার্সোনাল ওপিনিয়ন বলতেছে 65 থেকে 68 বেশি লাগবে না এই পরীক্ষায় টিকার জন্য। তবে 60 থেকে 63 এই রেঞ্জের মধ্যেও যদি রেজাল্ট আসে আমি অবাক হব না। ঠিক আছে, তাহলে যারা যারা আপনার কাটমার্ক নিয়ে অরিড ছিলেন, যারা যারা কাটমার্ক নিয়ে চিন্তিত ছিলেন, তারা একটা হয়তো ধারণা পেতে পারেন। বাট আমি আবার বলছি, আমার কথাই শেষ কথা নয়। আমি আমার অ্যানালাইসিস বলেছি। পরীক্ষা আপনারা দিয়েছেন, আপনারা জানেন এক্সাম হলে আপনারা আসলে কিভাবে ফেস করবেন। ঠিক আছে, একজন বলছেন কেন অবাক হবেন না স্যার? অবাক হব না, কারণ এটা পরীক্ষা, এটাই পরীক্ষা। আমি প্রিলির অনেক পরীক্ষা দেখছি যেখানে কাটমার্ক আসলে কাটমার্ক আসলে কতটুকু হয় এটারও একটা ইয়া আছে কেমন। আরো একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে কতজন প্রার্থী টিকাচ্ছে, এটাও একটা ফ্যাক্ট। কতজন প্রার্থী টিকাচ্ছে এটাও কিন্তু একটা ফ্যাক্ট। তো সবকিছু মিলে আমি আমার মন বলছে 65 থেকে 68 এই রেঞ্জে হবে। তবে 60 থেকে 63 এইটাও হলেও হতে পারে। তবে আমার ইয়া যেটা, আমি পরীক্ষার হল থেকে বের হয়েছে যারা প্রার্থী, তাদের পর আমি যখন কোয়েশ্চেনটা দেখছি, কোয়েশ্চেনের ইয়ে দেখে আমি আমাদের পিটু এর এক প্রার্থী ছিল, তিনি আমাকে বলছেন আপনার কি মনে হচ্ছে কাটমার্ক কত হবে?" আমি কিন্তু পুরো ফুল কোয়েশ্চেন তখনও গো থ্রু করি নাই, বাট তখনই আমি বলেছি 65 প্লাস মাইনাস। আর পরেও আমার অপিনিয়ন সেম, প্রশ্ন যতই সহজ হোক বলেন বা যাই হোক, এই প্রশ্নে 65 থেকে 68 বেশি হবে না। ঠিক আছে, ওকে। এখন বিষয়টা হচ্ছে আপনারা যারা 65 নিচে আছেন, 60 থেকে 65 এই রেঞ্জে যারা আছেন, তারা আসলে এখন কি করবেন? আমার সাজেশনটা হবে, যারা 60, আমি একটু আগেই যখন ইয়ে দিয়েছিলাম তখন আমি বলেছি 65, যারা অ্যারাউন্ড 65 আছেন তাদের প্রিলি প্রিপারেশনে যথেষ্ট না। প্রিলি প্রিপারেশন তাদের আরো শানিত করা লাগবে। আপনারা যেটা করবেন, প্রিলি এখন আপাতত প্রিলি নিয়ে আর এত কনসার্ন হওয়ার দরকার নাই। আপনি প্রিলিটার পাশাপাশি রিটেন পড়েন। ঠিক আছে, যারা 60 প্লাস আছেন, 60 অ্যাবভ যারা আছেন, তারা রিটেন প্রিপারেশন শুরু করেন। কারণ এই পরীক্ষায় আপনার যদি নাও আসে, সামনে কম্বাইন্ড অফিসার আছে, ওই অফিসারের প্রিলিটিকলি কিন্তু আপনার রিটার্ন দিতে হবে। সো রিটার্নের প্রিপারেশন কিন্তু আপনার থাকাই লাগবে, কারণ ব্যাংকে কিন্তু প্রিলি এবং রিটার্নের মাঝখানে সময়টা খুব বেশি থাকবে না। ঠিক আছে, বুঝতে পারছি। সো যেহেতু সময়ের ব্যবধানটা খুব বেশি না, সুতরাং 60 অ্যাবভ যারা, আমার মনে হচ্ছে তাদের রিটেন প্রিপারেশন শুরু করা উচিত, রিটেন প্রিপারেশন নেওয়া উচিত। কারণ যদি আপনার এই এসওতে রিটেন চলে আসে, মানে প্রিলিতে চলে আসে, রিটেনে যদি বসতে হয়, তখন কিন্তু আর কান্নাকাটি করে লাভ নাই যে আমি তো পড়ি নাই, আমি এখন কি করব, এটা করে লাভ নাই। আপনি রিটেনের প্রিপারেশন নেন। দেখেন, এখন আপনি যদি আমাকে বলেন পরের প্রশ্নটা কেমন হবে,
এটার কোনো উত্তর কি আসলে আমার পৃথিবীতে কেউ কি দিতে পারে? পারে না। এটা আসলে কারো পক্ষে দেওয়া সম্ভব না। ইভেন পরের কোশ্চেনটা কারা নিবে, পরীক্ষাটা কারা নিবে, সেটাও এখন এই মুহূর্তে জানাটা আসলে শিওর না। এটা এখন আসলে শিওর না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি প্রিলির মার্কের ব্যাপারে, কাট মার্কের ব্যাপারে একটা আইডিয়া কি আপনাদেরকে দিতে পারছি কিনা? এই বিষয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার কিনা, আমার মেসেজটা ক্লিয়ার কিনা? আমার মতে কাটমার্ক 65 থেকে 68, 60 অ্যাবাভ যারা আছে তারা রিটেন প্রিপারেশন নিতে পারেন। ওকে, চলেন তাহলে আমরা পরের অংশে যাই। পরের কোশ্চেন যেটা আপনাদের মনের মধ্যে এখন ঘুরছে, যারা ওই কাটমার্কের বেশি যারা পাবেন তাদের মনের মধ্যে এখন যে প্রশ্নটা ঘুরছে সেটা হচ্ছে এই প্রশ্নটা, আমি কি ভুল বললাম? আমি আপনাদের প্রশ্ন, আপনাদের জন্য প্রশ্ন যেগুলো রেডি করেছি, এই প্রশ্নগুলো কি আপনাদের সাথে মিলছে কিনা একটু জানাবেন, যে আপনাদের মনের মধ্যে এই প্রশ্নগুলা উকি ঝুঁকি দিচ্ছিল কিনা। কতদিন পরে রিটার্ন হতে পারে? 15 থেকে 20, 30 দিন, এই টাইমটা, ঠিক আছে। 15 থেকে 30 দিন, এই সময়টা মাথায় রাখবেন, 15 থেকে 30 ডেইজ। তার মানে এমন হইতে পারে এই বৃহস্পতিবারে যদি রেজাল্ট দিয়ে দেয় আগামী শুক্রবারে, অর্থাৎ বৃহস্পতিবার পরের শুক্রবারে হয়তো পরীক্ষার ডেট দিয়েও দিতে পারে। তবে হয়তো বা দিবে না, আরেকটু সময় হয়তো নিবে, আরেকটু সময় হয়তো নিবে, ঠিক আছে। এটা 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 আসলে সার্টেইন না, এটা আসলে সার্টেইন না, বাট আমরা 15 থেকে 30 দিন ধরে আমাদের কি করতে হবে, প্রিপারেশনটা সাজাইতে হবে। বেশি সময় পেলে তো ওয়েল অ্যান্ড গুড, বাট আমাদের এর মধ্যে কি করতে হবে, রিটেনের জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে, কেমন? এই কারণে আমি বলেছি, যারা আপনার হচ্ছে যে 60+ আছে তারা আসলে রিটেনের প্রিপারেশন শুরু করা উচিত, কারণ অফিসারের ক্ষেত্রে ওনারা এরকম সময়ই হয়তো পাবেন। আচ্ছা, এবার আসেন ব্যাংক রিটেন। যারা ব্যাংক রিটেন একদম প্রথমবারের মতো দিতে যাবেন তাদের উদ্দেশ্যে কথা, ব্যাংক রিটেন আসলে কত নম্বরের পরীক্ষা হবে? 200 নম্বরের পরীক্ষা হবে, আপনারা জানেন। এবং সময় থাকবে 2 ঘন্টা। 200 নম্বরের পরীক্ষা এবং সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা, ঠিক আছে। এই 2 ঘন্টার মধ্যে আপনার 200 নম্বরের কি করতে হবে, আনসার করতে হবে। হ্যাঁ, সিলেবাস অ্যানালাইসিস আমরা করব। আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা সিলেবাসটা একটু অ্যানালাইসিস করি। দেখেন, রিটেন সিলেবাসে কি আছে? এটা হচ্ছে আর্টস ফ্যাকাল্টি যখন আপনার হচ্ছে কি করলো, এক্সামের যখন ডিক্লারেশন দিল, তখন কিন্তু তারা সিলেবাসটা বলে দিয়েছে। সিলেবাসের মধ্যে তারা কি কি আনছে, তারা সিলেবাসের মধ্যে আনছে হচ্ছে ফোকাস রাইটিং, ইংরেজিতে একটা ফোকাস রাইটিং আসবে 35 মার্কস, বাংলাতে একটা ফোকাস রাইটিং আসবে 35 মার্ক। দুইটাই কিন্তু ওনারা কিন্তু উল্লেখ করে দিয়েছে রিসেন্ট টপিক দিবে। জেনারেল নলেজ থাকবে 15টা, প্রতিটা 2 করে 30। এটা কিন্তু প্রশ্ন হবে বাংলাতে, এটাও আবার বলে দিয়েছে ওনারা, প্রশ্ন হবে বাংলাতে। কম্প্রিহেনশন থাকবে, একটা কম্প্রিহেনশন থাকবে যেখান থেকে 6টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটা 5 নাম্বার করে, 5 6 30। ম্যাথ থাকবে 5টা, প্রতিটা 6 নাম্বার করে, 5 6 30। ট্রান্সলেশন থাকবে একটা 10 নম্বরের, আর্গুমেন্ট রাইটিং থাকবে একটা 30 নম্বরের। এই হচ্ছে মোটামুটি আপনার সিলেবাস। অর্থাৎ আপনি যে রিটেন পরীক্ষাটা দিতে যাবেন, আর্টস ফ্যাকাল্টি নিয়েছে সিনিয়র অফিসারের যে রিটেন পরীক্ষাটা, ম্যাথও বাংলায় থাকবে, রাইট, ম্যাথও বাংলায় থাকবে। এইটা আপনার হচ্ছে কি মোটামুটি এই হচ্ছে তার সিলেবাস, কেমন? এই হচ্ছে তার সিলেবাস। এই সিলেবাসে টোটাল এখানে কত মার্ক, এখানে টোটাল 200 মার্ক। এই 200 মার্কের উপর আপনার হচ্ছে টেস্ট নেওয়া হবে। এই 200 মার্ক আপনি যদি ভালো করেন তাহলে দেখা যাবে আপনি ভাইবা বোর্ডে যাবেন। আর এই 200 মার্ক যদি খারাপ করেন, আপনি প্রিলিতে 90 পাইলেও কোনো লাভ নাই, আপনি রিটেন ফেল মানেই ওখানেই আপনার জার্নিটা স্টপ হবে, ঠিক আছে। সিলেবাস নিয়ে যা বললাম, এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ফোকাস আর্গুমেন্ট কিভাবে পড়বেন স্যার, এটা নিয়ে ডিক্লারেশনটা একটু পরে আসতেছে। সিলেবাস দেখে বুঝছেন, মানে বুঝেন নাই এমন কোনো ইস্যু আছে কিনা? যারা ফেসবুক লাইভে দেখছেন আপনারাও চাইলে প্রশ্ন করতে পারেন। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন, আহ এখানে যে বিষয়টা, এরপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে কাটমার্ক কেমন হয়, কিসের কাটমার্ক। কাটমার্ক তো প্রিলিটা বলে দিছি, এটা কিসের কাটমার্ক লিখছি বলেন, এটা কিসের কাটমার্ক লিখেছি আমি, মানে এটা কিসের কাটমার্ক জানাতে চাচ্ছি আপনাদেরকে। রিটেন, ভেরি গুড, গেস ধরে ধরতে পেরেছেন। এগুলোও কিন্তু আপনাদের মনের মধ্যে কোনো না কোনো সময় উকি দিয়ে, এখন হয়তো উকি না দিলেও পরে হয়তো কখনো না কখনো উকি দিবে যে কাটমার্ক আসলে কত হবে, ঠিক আছে। আর্টস ফ্যাকাল্টির কোয়েশ্চেনে কাটমার্ক, রিটেনে আর কি, কাটমার্ক একটু কম হওয়ার পসিবিলিটি আছে। তবে আপনি মনে রাখবেন 120 আপনার জন্য অলওয়েজ সেফ মার্ক, 120 আপনার জন্য অলওয়েজ সেফ। এই কাটমার্কটা 120 রাখার ট্রাই করবেন, আপনি 120 রাখার ট্রাই করবেন। তবে এই আপনি অবাক হবেন না যদি এই মার্কটা 90-তে নামে, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। একটা কথা প্রচলিত আছে, একটা কথা প্রচলিত আছে, কোনো একটা পরীক্ষায়
আর্টস ফ্যাকাল্টি নেওয়া কোনো একটা পরীক্ষায় কাটমার্ক 90-তেও নেমেছিল, রিটেনের কাটমার্ক 200-তে 90-তেও নেমেছিল, এবং এটা খুব মানে খুব এটা অবাক হওয়ার মতো কোনো কিছু না। এবং ওখানে প্রার্থী ছিলেন 200 জন, অর্থাৎ 200 জন আহ মানে কি ছিল, অর্থাৎ 200টা পোস্ট ছিল। রিটেনের টিকাইছে মনে করেন 600 জন, এই 600 জন টিকাইছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার 90 ছিল কাটমার্ক। আমাকে একটু বলেন তো, আপনাদের এইবার সিনিয়র অফিসারে ভ্যাকেন্সি কত? কজন, কয়জন নিবে? কয়জন নিবে সিনিয়র অফিসারে? 974। তাহলে 974 ইন্টু 6, কেউ একজন আমাকে 6 দিয়ে গুণ করে দেখান তো, 974 ইন্টু 6 গুণ করে দেখান তো কত আসে। অ্যারাউন্ড 6000 না? অ্যারাউন্ড 6000 তো নাকি? তাহলে দেখেন প্রায় 6000 প্রার্থী, হয়তো 6000, 6000, সরি, 6000 না, 5 দিয়ে গুণ করবেন, 5 দিয়ে, 5 দিয়ে গুণ করবেন। 6 হয়তো টিকাবে না, 5 টিকাইতে পারে। 5 দিয়ে করেন, তাও হচ্ছে 5000-এর কাছাকাছি, তাই না? 5000, অ্যারাউন্ড 5000, 5000 থেকে 6000-এর মতো প্রার্থীকে হয়তো রিটেন আপনার কি করতে পারে, কোয়ালিফাই করতে পারে। 5000 প্লাস মাইনাস হবে আর কি, হয় 5000 থেকে কম হবে অথবা 5000 থেকে কিছু বেশি হবে, কেমন? তাহলে বুঝতেই পারছেন এখানে কাটমার্কটা হয়তো কিছুটা কমতে পারে, কিছুটা কমতে পারে। তাও এটা তবে আপনি যে কোনো পরীক্ষার জন্য কাটমার্ক 120 ধরবেন, 110 থেকে 120 যাতে থাকে ওভাবে করে আপনি কি করতে হবে, প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে কাটমার্ক বুঝলাম, বুঝলাম তো রিটেনে আসলে স্পেসিফিক কোনো কাটমার্ক নাই যে এত পাইলে টিকা ইয়া করবে, এত পাইলে এরকম এরকম স্পেসিফিক কোনো কাটমার্ক নাই যেটা বিসিএস এ আছে, কেমন? ব্যাংক ইয়াতে কোনো নাই, রিটেনে স্পেসিফিক কোনো কাট, নির্দিষ্ট কোনো কাটমার্ক নাই। ম্যাক রিটেন। তাহলে এখন পরের প্রশ্ন মনের মধ্যে যেটা উকি দিচ্ছে সেটা হচ্ছে, আমি আসলে এখন তো সময়, আপনার কথা মতো সময় তো পাবো আমি হয়তো 1 মাস বা 15 দিন, এখন এই টাইমের মধ্যে আমি আসলে কিভাবে প্রিপারেশন নিব বা কিভাবে প্রিপারেশন শুরু করব, এই বিষয়টা এখন হয়তো আপনার মনের মধ্যে উকি ঝুঁকি দিচ্ছে। দেখেন, আমার মনে হচ্ছে আজকে সেশন নিতে গিয়ে আমার মনে হচ্ছে, আমার মনে হয় সাইকিয়াট্রিস্ট হয়ে যাওয়া উচিত ছিল, কারণ আপনাদের মনের কথা তো সবগুলো মোটামুটি কি করতেছি আমি তো আসলে ধরে ফেলতেছি, তাই না? আপনাদের মনের কথা, মনের মধ্যে প্রশ্ন যেগুলো আসছে সেগুলো সব আমি নিজেই যেন অ্যানালাইসিস করে বের করে ফেলছি। আমি মনে হচ্ছে আপনার মনের কথার উত্তরগুলো আসলে আমিই দিতেছি। ঠিক আছে, ভালো। ভবিষ্যতের জন্য আসলে আরেকটা প্রফেশন পাওয়া যাবে আর কি, কেমন? আছেন। তাহলে ব্যাংক রিটার্ন কিভাবে প্রিপারেশন শুরু করবেন, দেখেন এখন একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, আপনার হাতে সময় আছে কম। সো এখন আসলে একদম রিটেনের আপনার হচ্ছে কি ABC থেকে শুরু করার কোনো সুযোগ এই মুহূর্তে নাই। আমি এখন যে সাজেশনটা দিব, এই সাজেশনটা নেওয়ার ক্ষেত্রে, আবার বলছি, এই সাজেশনটা নেওয়ার ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে, স্যার এই সাজেশনটা দিচ্ছেন, কেবল আমার হাতে 1 মাস সময় আছে, 1 মাস পরে আমি একটা রিটেন পরীক্ষায় বসবো, সেটা বিবেচনায় নিয়েই কিন্তু স্যার এই কি করছেন, সাজেশনটা দিচ্ছেন। এটা মাথায় রেখেই কিন্তু আমার সাজেশনটা গ্রহণ করতে হবে। এখন আপনি যদি বলেন আমি তো এগুলো পারি না, আপনি আপনি আমাকে এগুলো দিচ্ছেন, আমি এগুলো কোত্থেকে পারবো বা কি, এটা আসলে আমার আনসার এখন দেওয়া সম্ভব না, কারণ আপনাকে সময় আছে আপনার 1 মাস, এই 1 মাসের মধ্যে আপনার আসলে এই পড়াগুলো শেষ করতে হবে। ঠিক আছে? সো বেসিক থেকে পড়া বা হচ্ছে অনেক সময় নিয়ে পড়ার মতো সময় এই মুহূর্তে আপনার নাই। এই পরীক্ষার পরে হয়তো আপনি সেই সময়টা পাবেন, কিন্তু এই পরীক্ষার জন্য কিন্তু নাই। এই পরীক্ষার জন্য এখন আমাদের কি করতে হবে, শর্টকাট ইজ দ্য বেস্ট ওয়ে। তাহলে চলেন আমরা কিভাবে শুরু করতে পারি। একটা কথা মনে রাখবেন, ব্যাংকে চাকরি পাওয়ার একমাত্র ওয়ে হচ্ছে রিটেন ভালো দেওয়া। এখন আপনি বলতে পারেন স্যার এটা আপনার, এটা আমার জানাই, আপনার আমাকে জানাইতে হচ্ছে রিটেন ভালো হলে, এটা তো সব পরীক্ষায় রিটেন ভালো না হলে কি কোনো পরীক্ষায় কি হয় না, লেখার দরকার, কিন্তু আমি নিজে জানি ভাই, আপনি জানেন আমি জানি, কিন্তু অনেক পরীক্ষাতে ভাইবা ম্যাটার করলেও ব্যাংকের ক্ষেত্রে রিটেনটাই কি, রিটেন ভালো করলেই কেবল আপনার কি হবে, চাকরি পাওয়ার দৌড়ে আপনি এগিয়ে থাকতে পারবেন। এখানে রিটেনে প্রতিটা মার্কের জন্য ফাইট করবেন, মাইন্ডেড। আবার দেখেন, রিটেন পরীক্ষা দিতে গিয়ে জিকে মনে করেন যে 15টা, এই 10 11টা পাচ্ছেন, জনকে মারামারি শুরু করে দিয়েন না যে স্যার তো বলছিল ফাইট করতে প্রতিটা মার্কের জন্য, আমি 4 নাম্বার 4টা জিকে পাচ্ছি না, এটার জন্য আমি ফাইট শুরু করছি। সামনে পিছনে সবাই মারামারি শুরু করেন না, ঠিক আছে? ফাইট করবেন মানে নিজের প্রস্তুতিটা যাতে মানে বাড়ানো যায় সেজন্য ফাইট করতে, নিজের সাথে নিজের ফাইট। অন্য কাউকে বলে আবার মারার পরে আবার আমারে কেস খাওয়াই দিবেন, বলবেন যে উনি বলছিলেন আমার দোষ না, উনি আসলে ফাইট করতে বলছেন এই জন্য আমি আপনাকে মারি দিছি। ঠিক আছে? ফাইট করতেছি, ঠিক আছে? এরকম না, হ্যাঁ, নিজের সাথে নিজে ফাইট করবেন। এখানে মনে করবেন অনেক সময় পরীক্ষা দিতে দিতে 2 ঘন্টা লেখা তো, অনেক সময় লিখতে গিয়ে
মনে হবে তো ফোকাস রেটিং, আরে আর কয়েক লাইন না লিখলেই বা কি হয়, হ্যাঁ এটা লিখলাম আর এগুলোতে আর কি এমন ইয়ে হবে। অথবা মনে করেন আপনি রিভিশন 2-4 মিনিট সময় আছে রিটেন পরীক্ষা শেষ করার পরে, আবার রিভিশন দিব, রিভিশন দিয়ে কি হবে, রিভিশন দিয়ে যদি আপনার 3টা বানান শুদ্ধ হয়, এই 3টার জন্য আপনার মনে করেন 0.5 বা 1 নম্বর কি হইলো, সেভ হইলো, ওই 1 নম্বরের জন্য হয়তো আপনি চাকরিটা পাইতে পারেন, 1 নম্বরের জন্য হয়তো চাকরিটা ছুটে যেতে পারে। কাজেই এখানে নান্নুমুন্নু করার কোনো সুযোগ নাই, রিল্যাক্স দেওয়ার কোনো সুযোগ নাই, হ্যাঁ ভুগিচুগি করার কোনো সুযোগ নাই। বি প্রফেশনাল, ঠিক আছে? আপনার এক্সাম শেষ হওয়ার আগ পর্যন্ত নিজের সর্বোচ্চটা নিংড়ে দিয়ে আসতে হবে রিটেন পরীক্ষাতে, রিটেন পাস করতে হলে। ঠিক আছে? ওকে, আচ্ছা। তারপর দেখেন ওকে, তাহলে যেটা বললাম রিটেন এক্সাম কি টু গেট দ্য জব, আপনি জবটা পাবেন কি পাবেন না সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার, আপনি রিটেন কতটা ভালো এক্সাম দিচ্ছেন সেটার উপরে। তাহলে ওই যে বললেন চমক, আমি চমক একটা দিয়ে ফেললো, আর একটা চমক তো আপনার জন্য রেখেছি। ঠিক আছে, যারা যারা ওই চমকে চমকিত হয়ে চলে গিয়েছেন তারা তাহলে পরের চমকের জন্য আর অপেক্ষা করেন নাই আর কি। দেখেন সাজেশন বলে কোনো কিছু হয় না চাকরির পরীক্ষাতে, আসলে সাজেশন বলে কোনো কিছু নাই চাকরির পরীক্ষাতে। চাকরির পরীক্ষাতে সাজেশন বলে কোনো কিছু হয় না চাকরির পরীক্ষাতে, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র সবকিছুই হচ্ছে সাজেশন। ঠিক আছে, মনে করেন বৃষ্টির মধ্যে একটা মেয়ে নাচতেছে, এটা নিয়েও ট্রান্সলেশন আসতে পারে, হ্যাঁ হ্যাঁ। তো যে কোনো কিছুর জন্যই আসলে প্রিপারেশন, মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখতে হবে, কিন্তু তারপরও তো আমাদের আসলে আমরা একটা গাইডলাইন চাই, আমি আসলে সাজেশন কথাটা এখানে রেখেছি। বেসিক্যালি আসলে এটা কোনো সাজেশন না, আপনি আসলে শেষ সময় আসে কি কি দেখতে পারেন, এই জিনিসটাই জাস্ট আসলে আপনাকে একটু জানানোর চেষ্টা করব। এটা থেকে আসবে পরীক্ষাতে, এটা ধরে নেওয়া কোনো সুযোগ নাই, এবং এটা থেকে না আসলে পরবর্তীতে আমাকে গালাগালি করারও কোনো সুযোগ নাই। ঠিক আছে, আপনারা যদি আমাকে এটা থেকে এই সাজেশন থেকে কমন পড়বে না, না পড়লে গালাগালি করবেন না, এই মানে এইটা যদি আপনি কমিটমেন্ট দেন, তাইলেই কেবল হচ্ছে কি আমি পরের স্লাইডে যাব আর কি, নাইলে ক্লাস এখানেই শেষ। ঠিক আছে, আচ্ছা। আহ চলেন তাহলে আমরা আহ দেখি। আহ ওই কিরে সবাই তো চুপচাপ বলছে, কমন পড়বে না মানে কমন তো পড়তে হবে, না হলে তো আপনার দোষ। আমাকে দায়ী করা যাবে না, এই কন্ডিশন হলে কিন্তু আমি আগাবো, ঠিক আছে, আমাকে দায়ী করা যাবে না কোনোভাবেই। ঠিক আছে কি না? ওকে, ওকে ওকে ঠিক আছে। চলেন, সাজেশন, ফোকাস আসলে কি কি দেখতে পারেন, হ্যাঁ ফোকাস আসলে আপনি কি কি দেখতে পারেন সে সময় এসে, ফোকাস এই ফোকাসগুলো আসলে আপনি দেখতে পারেন। পাওয়ার অফ ইয়ুথ টু বিল্ড আপ এ নেশন, পাওয়ার অফ ইয়ুথ টু বিল্ড আপ এ নেশন। সমসাময়িক ইস্যুর উপর আসবে বলেছে, কাজে আমি সমসাময়িক ইস্যুগুলোকেই মাথায় রেখে সাজেশনটা মানে একটা গাইডলাইন আপনাদেরকে দেওয়ার জাস্ট ট্রাই করেছি। স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল মুভমেন্ট, ঠিক আছে, 54 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, আমি জানি না 54 বছর না কত বছর চলতেছে, আমি আসলে হিসাব করে দেখিনি। কমিউনাল হারমোনি অফ বাংলাদেশ, ইম্পর্ট্যান্ট, আমাদের দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেটা সব সময়ের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। স্লাইড দেখা যাচ্ছে বলে আর একটু ধীরে বলেন, ধীরে কেন বলতে হবে, এটা স্লাইড তো দেখা যাচ্ছে না, বলে আরো ধীরে বলেন। ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ যেটা আছে, এই ক্লাইমেট চেঞ্জে যে বাংলাদেশ যে থ্রেটের মধ্যে আছে, এটা এটা কিন্তু রাখতে হবে, ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ এটা কিন্তু রাখবেন। টেকনোলজিক্যাল রেভলিউশন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, আপনারা জানেন এখন এআই এর যুগ, সো টেকনোলজিক্যাল যে রেভলিউশন হচ্ছে এটা পৃথিবীতে কিভাবে সেটা ইয়ে হচ্ছে এটা দেখবেন। মাইক্রো ক্রেডিট বাংলাদেশ দ্য রোল মডেল, ঠিক আছে, মাইক্রো ক্রেডিট বাংলাদেশ দ্য রোল মডেল, এটা একই সাথে এটা আসবে মাইক্রো ক্রেডিটের ভূমিকা আপনার কিসের অর্থনৈতিক উন্নয়নে বাংলাতে আসতে পারে, অর্থনৈতিক উন্নয়নে বা গ্রামীণ অর্থনীতির উন্নয়নে, অর্থনৈতিক উন্নয়নে বা গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে মাইক্রো ক্রেডিটের ভূমিকা, গ্রামীণ ব্যাংকের ভূমিকা, যে কোনো কিছুই আসতে পারে, কেমন জামানতবিহীন ঋণ, জামানতবিহীন ঋণ দেশের অর্থনৈতিক উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ, বা এ ধরনের বিভিন্ন নামও আসতে পারে, মানে মাইক্রো ক্রেডিট রিলেটেড যা কিছু আছে সেটা ভালো করে পড়তে হবে। আমি কি বোঝাতে পারছি? মাইক্রো ক্রেডিট নিয়ে যে হুবহু এই শিরোনামে আসবে কথা না, বাট হচ্ছে মাইক্রো ক্রেডিট নিয়ে আসবে, আসতে পারে, আসবে না আসতে পারে, সেটা যে কোনো শিরোনামে আসতে পারে, মূল কথা হচ্ছে মাইক্রো ক্রেডিটের গুরুত্বটা বলবে সেখানে। রেমিটেন্স ইস্যু বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইকোনমির জন্য সবসময় গুরুত্বপূর্ণ, এটা আপনি এই পরীক্ষা বলেন বা যে কোনো পরীক্ষা বলেন, ইরেসপেক্টিভ অফ অল এনি এক্সাম, আপনি রেমিটেন্স সবসময় গুরুত্বপূর্ণ ইস্যু, ঠিক আছে। সো রেমিটেন্স ইস্যুটা আপনারা দেখবেন, দ্য লাইফ ব্লাড অফ আওয়ার ইকোনমি, 3-0 থিওরি অ্যান্ড বাংলাদেশ, 3-0 থিওরিটা দেখবেন ভালো করে, এটা নতুন কনসেপ্ট, পরীক্ষাতে আসতে পারে, সমসাময়িক ইস্যুর জন্য গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে। ওকে, এরপর
ট্রেড ওয়ার এন্ড বাংলাদেশ, আপনারা জানেন এখন ট্রেড ওয়ারের যুগ, ট্রেড ওয়ার চলতেছে। আমাদের কাকু বেশ ভালো ঝাঁকি টাকি মারতেছে। সো এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? ট্রেড ওয়ার এন্ড বাংলাদেশ, ট্রেড ওয়ার যে চলতেছে এটার ইফেক্ট বাংলাদেশের উপর আসতেছে কিনা, ইম্প্যাক্ট বাংলাদেশের উপর আসতেছে কিনা, এই জিনিসটা মাথায় রাখবেন। ট্রেড ওয়ারটা দরকার, হ্যাঁ। স্টার্লিং, আপনারা জানেন টেকনোলজিক্যাল ইয়ের মধ্যে আমরা স্টার্লিংকের যে এটা একদম রিসেন্ট আসছে। সো স্টার্লিংক এবং টেকনোলজিক্যাল সেক্টরে যে অ্যাডভান্সমেন্ট হচ্ছে এই বিষয়টা নিয়ে ফোকাস আসতে পারে। ওমেন্স এম্পাওয়ারমেন্ট এটা আসতে পারে। ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, যে ওয়ারটা রিসেন্টলি হয়েছে, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, এটা কিন্তু বিশ্ব শান্তির জন্য একটা থ্রেট, বিশ্ব শান্তির জন্য একটা থ্রেট। এটা এটা নিয়ে যেহেতু সমসাময়িক ইস্যু, গুরুত্বপূর্ণ ইস্যু, ওখানে বলেছে গ্লোবাল এন্ড ইন্টারন্যাশনাল ইস্যু। এটা যেহেতু সমসাময়িক একটা ইন্টারন্যাশনাল ইস্যু এবং এটা একটা মেজর কনসার্ন, হ্যাঁ। সো এটা আপনার পত্রপত্রিকা ঘাটাঘাটি করে এটা একটু পড়ে যাবেন। ওকে, তারপর হচ্ছে দেখেন, আর আরো কয়েকটা সাজেশন দিচ্ছি। দেখেন, এনপিএল, ব্যাংকিং সেক্টরের জন্য, ব্যাংকিং সেক্টরের জন্য এনপিএলটা কিন্তু মানে খুবই আগে স্লাইড দিলাম, তাড়াতাড়ি দেখে নেন, আমি পরের স্লাইডে যাব। নন পারফর্মিং লোন যেগুলো আছে, হ্যাঁ, দ্য মেইন কনসার্ন ফর ব্যাংকিং ইন্ডাস্ট্রি, ঠিক আছে, এটা দেখবেন। মানি লন্ডারিং, ঠিক আছে, মানি লন্ডারিং, হিনাস অ্যাক্ট, এটা দেখবেন। প্যাট্রিয়টিজম, আমাদের দেশাত মানে দেশপ্রেমের যথেষ্ট ঘাটতি আছে। গুড গভর্নেন্স ইন ব্যাংকিং সেক্টর, এটা ভালো করে দেখবেন। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আপনারা জানেন আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যুগে আছি, এটা ভালো করে পড়বেন। এআই, দ্য ফিউচার অফ বাংলাদেশ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এটা বাংলাদেশের ফিউচারে এটার আসলে কি ইফেক্ট আছে বা কি প্রভাব আছে এটা একটু দেখবেন। দ্য রোল অফ রিনিউয়েবল এনার্জি, আপনারা জানেন বাংলাদেশ হয়তো একটা সময়, বাংলাদেশ না পৃথিবীর বিভিন্ন দেশ একটা সময় গিয়ে মারাত্মকভাবে এনার্জি ক্রাইসিসের মধ্যে পড়তে পারে। কাজেই এনার্জি ক্রাইসিসের বিষয়টা মাথায় রেখে এই জিনিসটা আমি দিয়েছি, এটা একটু দেখবেন। এই ছিল ফোকাসের সাজেশন। আপনারা কি বুঝতে পেরেছেন মোটামুটি ফোকাসে যে সাজেশনগুলো দিলাম? আপাতত এইগুলো গাইডলাইন হিসেবে ধরে আপনারা কি করতে পারেন, পড়তে পারেন, ঠিক আছে? এইগুলো আপাতত রেডি করতে পারেন। এগুলো রেডি করলেও কিন্তু অনেকগুলো, এটার পাশাপাশি অনেকগুলো ফোকাস কিন্তু কভার হয়ে যাবে, কেমন? ওকে, তাহলে আসেন আমরা পরের অংশে যাই। এরপর আসেন হচ্ছে জেনারেল নলেজ, জিকে জন্য আমরা কি করতে পারি। জিকে জন্য আমরা যেটা করবো, আমরা হচ্ছে রিসেন্ট জিকে দেখবো। আমরা, আপনারা দেখেছেন প্রিলির পরীক্ষাতে কিন্তু অনেকগুলো রিসেন্ট জিকে দিয়েছে। সো আপনারা রিসেন্ট জিকে দেখবেন। প্রিভিয়াস ব্যাংক জিকের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখ, প্রিভিয়াস বিসিএস এর প্রিভিয়াস জিকে গুলো দেখবেন। একটা কথা মনে রাখবেন, জিকে এর যে প্রশ্নটা 2 নম্বরে করছে, 2 নম্বরে যে জিকে এর প্রশ্নটা করছে, এখানে যে এক কথায় উত্তর দিবেন এমন প্রশ্ন নাও আসতে পারে। মনে করেন আপনাকে বললো সিআরআর কি, বলেন। আপনাকে কিন্তু সিআরআর পার্সেন্টেজ বলতে বলে নাই, আপনাকে বললো সিআরআর কি। এখন এরকম যদি আসে তাহলে কিন্তু সিআরআর কি আপনার লিখে দিতে হবে। কাজেই জিকে যেগুলো পড়বেন এগুলো একই সাথে একটু ডিটেইলে হালকা পাতলা একটু এগুলো সম্পর্কে ধারণা রেখে যাবেন। আমি বলছি না যে আপনার লিখতেই হবে এই ধরনের বিষয় আসবে, কিন্তু যদি চলে আসে, যদি চলে আসে আমরা খালি হাতে যাতে ফিরতে না হয়। কোনো একটা পরীক্ষাতে ব্যাংকের এরকম কিন্তু প্রশ্ন লিখতে দিয়েছিল, ছোট ছোট প্রশ্ন লিখতে দিয়েছিল, সাধারণ জ্ঞানেরই প্রশ্ন, ছোট ছোট কিছু প্রশ্ন কিন্তু লিখতে দিয়েছিল। আমি কি বুঝাতে পারছি? আমার মেসেজটা কি ক্লিয়ার? না, যদি সিআরআর কি বলে আপনি শুধু ক্যাশ রিজার্ভ রেশিও বললে হবে না, ক্যাশ রিজার্ভ রেশিও এটা এলাবোরেট করে ক্যাশ রিজার্ভ রেশিওটা আসলে কি, এই জিনিসটা 1 লাইন বা 2 লাইনে বলতে হবে। সেটা প্রশ্নের ধরনের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আপনাকে যদি বলে এখন সিআরআর রেট কত, সিআরআর রেট কত, এটা তো আর আপনার ডিটেল বলার কিছু নাই। কিন্তু আপনাকে যদি বলে সিআরআর কাকে বলে, তাহলে প্রশ্ন দেখে আপনার বুঝতে হবে এখানে আসলে উনি কি এক কথায় উত্তর চাচ্ছে নাকি আমার কাছ থেকে কিছু লিখিয়ে নিতে চাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা কি কি দেখবো। আমরা রিসেন্ট, রিসেন্ট এখন রিসেন্ট দেখেন, রিসেন্ট বিভিন্ন বই বাজারে আছে, ওই বইগুলো থেকে দেখতে পারেন। তবে কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যাবেন, একই সাথে কারেন্ট অ্যাফেয়ার্সও দেখে যাবেন, ঠিক আছে? তারপর প্রিভিয়াস ব্যাংকের যে জিকে গুলো আছে ওগুলো ভালো মতো পড়ে যাবেন। বিসিএস এর জিকে যেগুলো আছে ওগুলো ভালো মতো পড়ে যাবেন। এই হচ্ছে জিকের ব্যাপারে আমার সাজেশন, এর বেশি কিছু এই মুহূর্তে আসলে বলার নাই। কম্প্রিহেনশন, আর্টস ফ্যাকাল্টির কম্প্রিহেনশন কঠিন হবে। বললেন না যে স্যার আপনি বাংলাও কঠিন হবে বলছিলেন, বাংলা সহজ হয়েছে, তার মানে আপনি যেটা কঠিন হবে বলেন ওইটাই সহজ হয়ে যায়। এটা ধরে বসে থাকিয়েন না। আর্টস ফ্যাকাল্টির আর্টস ফ্যাকাল্টির কম্প্রিহেনশন কঠিন হওয়ার চান্সেস, আচ্ছা। একজন বলছেন দাদা জিকে বানান ভুল হলে মার্ক কাটে। ভাই আপনি মনে করেন এক বানান ভুল হলে মার্ক যে কোনো জায়গাতেই কাটতে পারে। এটা আসলে যিনি দেখছেন উনি আসলে কিভাবে নিচ্ছেন সেটার উপর, তবে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন বানান যাতে ভুল না হয় সেটা চেষ্টা করার, কারণ বানান ভুল হয়েছে এখন এটা পুরোপুরি ডিপেন্ড করবে হচ্ছে যিনি খাতাটা দেখছেন। উনি যদি মাইন্ড করেন যে বানানটা ভুল হওয়া উচিত ছিল না, তাহলে ডেফিনেটলি উনি নাম্বার কাটতে পারে, তবে পুরো নাম্বার কাটবে না, ঠিক আছে? তো কম্প্রিহেনশন,
কম্প্রিহেনশনের ক্ষেত্রে যেটা বললাম, আর্টস ফ্যাকাল্টির কম্প্রিহেনশন কিন্তু টাফ হয়, মানে প্যাসেজ থেকে যে আনসার এইগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবেন। কম্প্রিহেনশনে তো আপনারা মার্ক দেখেছেন। হ্যাঁ, পার্শিয়াল মার্কিং কিসে পার্শিয়াল মার্কিং বলছেন? আচ্ছা, তাহলে কম্প্রিহেনশনের ব্যাপারে আর কিছু ডিটেল বললাম না। কম্প্রিহেনশনের ক্ষেত্রে আবার বলছি, সরাসরি প্যাসেজ থেকে সরাসরি আনসার করবেন না, প্যাসেজটা পড়ে বোঝার চেষ্টা করবেন, বুঝে আনসার করবেন। আর্টস ফ্যাকাল্টির কম্প্রিহেনশন কঠিন হওয়ার পসিবিলিটি আছে। আসেন, 30 নম্বরের ম্যাথ। ম্যাথ নিয়ে সাজেশন লাগবে নাকি লাগবে না বলেন? ম্যাথের সাজেশন দরকার আছে? ম্যাথের সাজেশন দিলে কিন্তু আমি পড়তে হবে, পড়তে হবে। আপনারা যদি পড়ার কমিট, যারা ফেসবুকে আছেন তাদেরকে সহ বলছি, আপনারা যদি পড়ার কমিটমেন্ট দেন তাইলেই কেবল আমি ম্যাথে কি করবেন সেটা বলবো। আপনারা যদি না পড়েন তাহলে কিন্তু বলবো না হুদায় আমি পরিশ্রম করতে চাচ্ছি না। আচ্ছা, আর ম্যাথে কিন্তু পরিশ্রম করতে হবে, ম্যাথে পরিশ্রম করতে হবে। দেখেন ম্যাথ তাহলে আমরা কি কি করব দেখেন। ম্যাথ যেটা করব সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে, বাংলাদেশ ব্যাংক এডি এবং অফিসার, এডি প্লাস অফিসার, বাংলাদেশ ব্যাংকে এডি প্লাস অফিসারের যে ম্যাথ, প্রিভিয়াস ম্যাথ যেগুলো আছে, রিটার্ন ম্যাথ গুলো করবো। বাংলাদেশ ব্যাংক বাদ দিয়ে অন্যান্য ব্যাংকের রিটার্ন ম্যাথ যেগুলো আছে সেগুলো করব। বিসিএস 28 থেকে 46তম বিসিএস এর রিটার্ন ম্যাথের অঙ্কগুলো করব। বোর্ড বইয়ের 9-10 এর ম্যাথগুলো করব। স্যার আপনি তো সব বলে দিয়েছেন, এগুলো আমি করতে করবো, এত সময় কি আমার আছে? আমার তো স্যার সারাদিন এমনিতেই সময় চলে যায় বিভিন্ন কাজে, এত পড়ার টাইম আছে নাকি? আপনি শর্টকাট বলেন, 5টা অঙ্ক করে 2টা আসবে এরকম একটা ওয়ে বলেন। আই এম সরি টু সে, এই ধরনের কোনো ওয়ে আমার কাছে নাই। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে P2A স্পেশাল ম্যাথ টাস্ক, P2A থেকে যারা অ্যাডমিটেড আছেন তাদের উদ্দেশ্যে বলছি, কিছু ম্যাথ ওই যে বললাম বোর্ড বই থেকে কোন চ্যাপ্টার গুলো 9-10 এর, ওই বোর্ড বইয়ের কি কি ম্যাথ করতে হবে এটা আমরা আমি লাবু ভাইয়ের সাথে কথা বলবো, কথা বলে আমি আপনাদেরকে টাস্ক আকারে দিয়ে দিব, ওই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন। ঠিক আছে। ওকে। স্যার আপনি তো সাজেশন দিয়েই শেষ, এই সাজেশন আমি আসলে কেমনে শেষ করব, কিভাবে পড়বো? আমার তো সময় নাই, এত কম সময়ে ম্যাথ কিভাবে শেষ করব? তাহলে চলেন, আপনি যেহেতু কষ্ট করে আমার লাইভটা শুনছেন, আপনার জন্য তো আমার আসলে একটু কিছু দেওয়ার আছে। হ্যাঁ, আপনি নিবেন কি নিবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি আমার দিক থেকে আপনার একটু হেল্প করার ট্রাই করি, কেমন? তাহলে চলেন আমরা একটা প্ল্যান করি, আমরা আসলে কিভাবে শেষ করতে পারি। আপনি যদি প্ল্যান অনুযায়ী চলতে পারেন তাহলে আপনি উপকৃত হবেন, আর যদি আপনি প্ল্যান হিসেবে চলতে না পারেন তাহলেও আপনার অন্য প্ল্যান থাকলে আপনি ডেফিনেটলি আপনি ভালো জানেন কোন প্ল্যানটা আপনার আসলে বেশি কাজ করবে, আপনি আপনার প্ল্যানে চলবেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে আমারটা ফলো করতে পারেন, অথবা আপনি আপনার নিজের মতো করে প্ল্যান করে পড়তে পারেন, এটা বিষয় না। আমি জাস্ট আমার একটা হেল্প আপনাকে করতে চাচ্ছি আর কি, একটা গাইডলাইন আপনাকে দিতে চাচ্ছি। ওকে, চলেন। ম্যাথ। আজকে কয় তারিখ আমাকে একটু বলেন তো, আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? 19 তারিখ। তাইলে আমি এখানে ডেট কখন থেকে দিছি? আমি ডেট কখন থেকে দিয়েছি? 20 তারিখ থেকে দিয়েছি। ডেট দিয়েছি 20 তারিখ থেকে, তার মানে আপনি কালকে থেকে পড়া চাইলে শুরু করতে পারেন, তাই না? ওকে। তাহলে 20, 5, 25 বিসিএস, 28 থেকে 34তম বিসিএস এর রিটার্ন ম্যাথ আপনি শেষ করবেন। ঠিক আছে। একজন বলতেছে আজকে রাত থেকেই। সারা আমার ক্লাসের পর ভাত টাত খাই ঘুমাবে, কালকে আগামী 3 সপ্তাহে পড়তে, বেশিরভাগই এরকম করবে। কিন্তু এখন হচ্ছে জোশ চলে আসছে, বলে আজকে থেকেই পড়ে উড়াই ফেলবো। যদি পড়ে আসলে উড়াইতে পারেন তাইলে কিন্তু জেনুইনলি একটা কাজের কাজ করবেন। আপনি রিটেন টিকেন না টিকেন যেটাই হোক, ঠিক আছে। আচ্ছা ভাই, আপনার এনএসআই এক্সাম কখন হবে সেটার জন্য তো আমি বসে থাকতে পারবো না, আমি আমার রুটিন দিয়ে যাব, আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। এনএসআই এক্সামের পরের জন্য তো আমি রুটিন নিয়ে বসে থাকতে পারবো না ভাই, সরি টু সে। ঠিক আছে। তাহলে দেখেন 20 তারিখ আপনি 28 থেকে 30তম বিসিএস শেষ করবেন। 21 তারিখ আপনি 21 তারিখ আপনি 35 থেকে 38 বিসিএস এর ম্যাথ শেষ করবেন, 35 থেকে 38 বিসিএস এর ম্যাথ। 22 তারিখ আপনি 40 থেকে 43 বিসিএস এর ম্যাথ শেষ করবেন, তার মধ্যে 42 কিন্তু স্পেশাল ছিল। 23 তারিখ আপনি 44 থেকে 46 এর ম্যাথ শেষ করবেন। 46 আমি জানি না রিটার্ন হয়েছে কিনা, আই এম সরি। এখানে সারিয়া নেওয়াজ ভাই আছেন মেবি, সম্ভবত আমি ওনাকে একটু আগে দেখেছিলাম। আমি জানি না 46 আসলে রিটার্ন হয়ে গেছে কিনা। যদি না হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হয় নাই, সম্ভবত হয় নাই। যদি না হয় তাহলে তো 45, তাহলে 45 হবে আর কি। হ্যাঁ সরি, আমি 46 দিয়ে দিয়েছি, এটা 45 হবে। ঠিক আছে, 45 হবে। এই, তাহলে আপনারা যারা 23 ভিত্তিক আছেন তারাও দেখতে পারেন, 23 সাল ভিত্তিক যারা আছেন তারাও দেখতে পারলে আপনার যে বিসিএস এর রিটার্নের ম্যাথটা শেষ হয়ে যাবে। এখন আপনার কথা হচ্ছে স্যার এইখানে তো অনেক ম্যাথ আছে, যে ম্যাথগুলা আমি আসলে কোন ম্যাথগুলো করব? আপনি কোন ম্যাথগুলো করবেন সেটা হচ্ছে আপনি ব্যাংকের সাথে রিলেটেড এরকম ম্যাথ করবেন। ব্যাংকের সাথে রিলেটেড ম্যাথ কোনগুলা? মনে করেন যে এখানে পাটিগণিত আসছে, পাটিগণিত গুলো তো আপনার কি, পাটিগণিত কি ব্যাংকের সাথে রিলেটেড ম্যাথ, পাটিগণিত ব্যাংকের সাথে রিলেটেড ম্যাথ। ঠিক আছে, তাহলে আমি পাটিগণিত করব, কেমন? তাহলে আমরা দেখেন ব্যাংকে কি আসে, পাটিগণিত আসে, ব্যাংকে কি আসে, পাটিগণিত আসে। তাইলে আহ আমরা হচ্ছে এই বিসিএস এর প্রশ্নগুলো থেকে কোন ম্যাথগুলো করব? ডেফিনেটলি আমরা পাটিগণিত ম্যাথ শেষ করব, কেমন?
লগের ম্যাথ আসতে পারে, বিসিএস রিটেনের লগের ম্যাথ থাকবে, ওই লগের ম্যাথগুলো আপনি করবেন। সূচকের ম্যাথ আসতে পারে, আপনি করবেন। আচ্ছা, কিছু মান নির্ণয়ের ম্যাথ থাকে না, মান নির্ণয়, এই মান নির্ণয়ের ম্যাথ করবেন। ঠিক আছে। তারপর সমাধান থাকে, সমাধান ইকুয়াল দিয়ে। ঠিক আছে। মনে করেন এক্স বাই এ প্লাস এক্স বাই বি এরকম, হ্যাঁ, সমান, হ্যাঁ, এরকম এরকম কতগুলো ম্যাথ থাকে না, সমীকরণের ম্যাথ আর কি। ওই ম্যাথগুলো যেগুলো আছে ওগুলো করবেন। তারপর হচ্ছে আপনার ত্রিকোণমিতির ম্যাথ করবেন, ত্রিকোণমিতি, ত্রিকোণমিতির ম্যাথ অবশ্যই করবেন। ওই যে একটা মনে করেন যে গাছ এত ডিগ্রি অ্যাঙ্গেলে ভেঙে গেল, গাছের আর কাজ নাই, এত ডিগ্রিতে ভাঙতে হবে তার, আমি জানি না বাতাস আসলে এরকম ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঙে কিনা, আমি দেখছি বা গাছ হচ্ছে শিকড় সহ উপরে যায়, কিন্তু হচ্ছে আবার দেখেন সিঁড়ি এত ডিগ্রি ইয়াতে হচ্ছে কি ইয়া করে আছে, এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই যে দূরত্ব উচ্চতার যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো অবশ্যই অবশ্যই এবং অবশ্যই করবেন। অবশ্যই অবশ্যই এবং অবশ্যই করবেন। এটার সাথে পরিমিতি করছি না, ছোটবেলায় আমরা পরিমিতি করছি না, পরিমিতি করছিলাম না, পরিমিতি, আমি বললাম বিসিএস থেকে কোন কোন ম্যাথগুলো করবেন সেটা বলছি, পরিমিতির ম্যাথগুলো অবশ্যই করবেন। ব্যালন, ব্যালনের ম্যাথ করছিলাম, গোলক ব্যালন এগুলোর ম্যাথ করছিলাম না, গোলক ব্যালন এগুলোর ম্যাথ করছিলাম না। তারপর গাছ মই ওই যে দূরত্ব উচ্চতার ম্যাথ ওগুলা, প্লাস হচ্ছে যে মান নির্ণয়ের অঙ্ক, ঠিক আছে, সমাধান, তারপর হচ্ছে সূচক, লগ, পাটিগণিত, এগুলো। আমি কি বুঝাতে পারছি? আমি কি বুঝাতে পেরেছি আপনার আসলে বিসিএস থেকে কোন কোন ম্যাথগুলো করতে হবে? আপনি কেমনে শেষ করবেন জানি না, এই ম্যাথগুলো 28 থেকে 45 বিসিএস পর্যন্ত ম্যাথ আপনার অবশ্যই শেষ করতে হবে। এই পরীক্ষা না হোক আগামী পরীক্ষা, আগামী পরীক্ষা না হোক তারপরের পরীক্ষা, আপনি চাকরি হওয়ার আগ পর্যন্ত এই ম্যাথগুলো আপনার লাগবে। কোনো না কোনো পরীক্ষাতে ডেফিনেটলি আপনি এটার কি পাবেন, সুফলটা পাবেন। তাহলে আমি কয়দিন, 4 দিন প্ল্যান দিলাম, এখন মনে হচ্ছে 4 দিনে আমি এতগুলো শেষ করব? আমি যেভাবে বলেছি ওভাবে আগান। কালকে সকাল থেকে শুরু করেন, 28 থেকে 34 ম্যাচ বিসিএস পর্যন্ত ম্যাচ শেষ না করে আপনি পড়ার টেবিল ছাড়বেন না, আপনি ঘুমাইতে যাবেন না, আপনি ফেসবুকে ঢুকবেন না, এরকম কমিটমেন্ট নিয়ে পড়াশোনা করেন, তাইলে হবে। আর যদি আপনি ওই যে 28তম বিসিএস এর ম্যাথ করে শীত নিদ্রায় চলে যান, গরম বেশি পড়তেছে, হালকা ঠান্ডা হাওয়া দিলে পড়তে বসবো ওইরকম চিন্তা ভাবনা করে পড়তে বসেন, তাইলে ভাই আমার আর কিছু বলার নাই। আপনার চাকরি পাইতে হইলে আপনার নিজের মধ্যে কমিটমেন্ট থাকতে হবে, নিজের প্রতি কমিটমেন্ট থাকতে হবে, নিজের প্রতি কমিটেড হইতে হবে। 1,28,000 ক্যান্ডিডেট থেকে 974 জনের মধ্যে আসা, ইটস নট এ ম্যাটার অফ জোক। ঠিক আছে। সো কিছু পেতে হলে কিছু এই পরিশ্রমটা আপনার করতেই হবে। ওকে। ওকে, এটা গেল। তাহলে ম্যাথ আমরা এই প্ল্যানটা করলাম। এরপর দেখেন আমি কত তারিখ পর্যন্ত বলছিলাম, এটা 23 তারিখ, তাহলে 24 তারিখ যাই আমি কি করব, 24 তারিখ যাই আর্টস ফ্যাকাল্টির ম্যাথ ফার্স্ট হাফ করে ফেলবো, প্রথম অংশ। আর্টস ফ্যাকাল্টি যা ম্যাথ মানে কোয়েশ্চেন নিয়েছে, খুব বেশি কোয়েশ্চেন আর্টস ফ্যাকাল্টি করে নাই। 24 তারিখ ফার্স্ট হাফ, লাস্ট হাফ করবো, অর্থাৎ 24 এবং 25 দুই দিন মিলে আমি আর্টস ফ্যাকাল্টির বিগত সালের রিটার্ন ম্যাথগুলো শেষ করবো। 26 এবং 27 তারিখ আমি সোশ্যাল সায়েন্সের রিটার্ন ম্যাথ শেষ করবো। স্যার এখানে আবার সোশ্যাল সায়েন্সের ম্যাথ আসলো, সোশ্যাল সায়েন্সের ম্যাথ কোথা থেকে আসলো? আর্টস ফ্যাকাল্টি কোশ্চেন করতেছে, আপনি বিসিএস এর ম্যাথ দিলেন, তাও মনে হয় মানলাম, সোশ্যাল সায়েন্সের ম্যাথ কেন আসলো? সোশ্যাল সায়েন্সের ম্যাথগুলো করে যায়েন, উপকার পাবেন। কেন বলতেছি? পরীক্ষা দিয়ে আসার পরে বুঝতে পারবেন। ঠিক আছে। পরীক্ষা দিয়ে আসার পরে বুঝতে পারবেন, শেষ করে যায়েন। ওকে। তাইলে আমি এখন কত তারিখ পর্যন্ত প্ল্যান দিলাম আপনার? কত তারিখ পর্যন্ত প্ল্যান দিছি? 27 তারিখ পর্যন্ত প্ল্যান দিছি, তাই না? এর পরের অংশ যেগুলা, আর এরপরে হচ্ছে আপনি বাংলাদেশ ব্যাংকের ম্যাথগুলো, প্রিভিয়াস ব্যাংক, এগুলো আপনি আস্তে আস্তে শেষ করবেন। ঠিক আছে। আপনি আপাতত 27 তারিখ পর্যন্ত এই প্ল্যানে আগান। ঠিক আছে। এই প্ল্যানে আগান। হ্যাঁ, আর যারা P2A তে অ্যাডমিটেড আছেন তাদের রেগুলার এইগুলো কি করা হবে, কতটুকু শেষ করছেন না করছেন আমি দেখবো জিনিসগুলো। ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখানে বেশ কিছু চ্যাপ্টার দিয়েছি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারগুলো দেখবেন। ঠিক আছে। আহ, ইয়ের জন্য, ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো ভালো করে দেখবেন। ট্রান্সলেশন দেখেন, ট্রান্সলেশন হচ্ছে জাস্ট, যেহেতু 10 মার্ক, তো 10 মার্ক আছে, এবং ইংরেজি থেকে বাংলা, আপনারা জাস্ট হচ্ছে বিগত প্রশ্নগুলো পড়েন, আপাতত জাস্ট বিগত প্র্যাকটিস করেন, জাস্ট বিগত ব্যাংকের প্রশ্ন, বিগত ব্যাংক, বিগত ব্যাংকের প্রশ্ন শেষ করেন। আগের স্লাইডটা আরেকবার, আগের স্লাইড দিলাম। কোন কোন চ্যাপ্টার, এগুলো হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক সাজেশন, কোন কোন চ্যাপ্টার আপনি দেখতে পারেন আর কি, কোন কোন চ্যাপ্টার আপনি দেখতে পারেন সেটা বলা হয়েছে। ওকে। ট্রান্সলেশন, হ্যাঁ, প্র্যাকটিস করবেন। ঠিক আছে। আপাতত বিগতটাই প্র্যাকটিস করেন, যে কোনো বই থেকে বিগত ইয়েটা প্র্যাকটিস করবেন। আর্গুমেন্ট রাইটিং, এখানে 4-5টা আর্গুমেন্ট রাইটিং দেখেছে। আর্গুমেন্ট রাইটিংটা অনেকের জন্য হয়তো নিউ কনসেপ্ট হতে পারে। কি কি আর্গুমেন্ট, এগুলো হচ্ছে জাস্ট 5টা স্যাম্পল দেখাইছি। হ্যাঁ, এই 5টা স্যাম্পল দেখাইছি। আর্গুমেন্ট রাইটিং গুলো আসলে এরকম বেসিসে আসে। আর্গুমেন্ট রাইটিং আসলে আপনার লেখার অভ্যাস থাকতে হবে। ঠিক আছে, আপনার লেখার অভ্যাস থাকতে হবে।
এই অনুযায়ী লিখতে হবে, ঠিক আছে। এখানে হচ্ছে স্টুডেন্ট পলিটিক্স শুড বি ব্যান্ড, আপনি কি এগ্রি নাকি ডিসএগ্রি এটা আসতে পারে, ঠিক আছে। টিচার শুড নট ডু প্রাইভেট টিউশন, এটার পক্ষে নাকি বিপক্ষে এটা আসতে পারে। ডেভেলপ কান্ট্রিজ আর মেইনলি রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং, আপনি কি এটার সাথে এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন, এরকম আসতে পারে। ট্রেডিশনাল ক্লাসেস আর বেটার দেন অনলাইন ক্লাস, এটা ক্লাসেস হবে, সরি, ক্লাসেস হবে, এরকম আসতে পারে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস আর ব্রেকিং দ্য নেটওয়ার্ক উইদিন সোসাইটি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের নেগেটিভ দিক যেটা, সেটা এটা নিয়ে আসতে পারে, ঠিক আছে, এটা নিয়ে আসতে পারে। এই ধরনের আর্গুমেন্ট রাইটিং আসলে বেসিক্যালি এই ধরনের টপিকগুলো আসে, এই ধরনের টপিকগুলো আসে, এই ধরনের টপিকগুলো আপনি কি করবেন, ভালো মতো দেখবেন। এই ছিল আমার আজকের সেশন। আপনাদের কেমন লাগছে, আপনারা রিটেন সম্পর্কে গাইডলাইন পাইলেন কিনা আমাকে জানাবেন। সাথে হচ্ছে এনি কোয়েশ্চেন, কোনো কোয়েশ্চেন আছে কিনা। আপনারা আপনাদেরকে রিটার্নের ব্যাপারে যারা ছিলেন, যারা লাইভে ছিলেন বা ইয়েতে যারা ছিলেন, আপনারা মানে মোটামুটি ধারণা পেয়েছেন কিনা, আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু জানাবেন, আমি ধারাবাহিকভাবে কোয়েশ্চেনগুলো আনসার করার ট্রাই করব। ওকে। বিসিএস রিটেন ম্যাথ কোথা থেকে করবো, ডেলি টার্গেট দিয়ে কি শেষ করবেন দাদা? সেটা আসলে বিবেচনা সাপেক্ষ, এটা নিয়ে কথা বলবো আমরা, কথা বলবো। তার আগে সবার আগে বলেন যে আপনার ফিডব্যাক কি, ক্লাস করে আপনাদের ফিডব্যাকটা জানান আগে। কি আপনার আপনার রিটেন নিয়ে যারা কনফিউশনে ছিলেন, রিটেন কি পড়বেন না পড়বেন, এখন একটা গাইডলাইন পাইলেন কিনা যে আপনার আসলে কি কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবেন বা কি পড়তে হবে। এটা এটা আচ্ছা, আমি একটু বলি, P2A থেকে বেশ কিছু ক্লাসের ব্যবস্থা থাকবে, P2A থেকে বেশ কিছু ক্লাসের ব্যবস্থা থাকবে, যারা P2A তে ভর্তিকৃত আছেন তাদের জন্য বেশ কিছু ক্লাসের ব্যবস্থা থাকবে। আর ডেলি টার্গেটটা খুব সম্ভবত 1 বা 2 দিনের মধ্যে সচল হবে। আমি বলেছি স্পেশাল কিছু ম্যাথ টাস্ক দিব, সেগুলোর ডেলি টার্গেট এবং হচ্ছে আমাদের এই P2A যে রানিং স্টুডেন্ট যারা আছেন তারা পাবেন, ওগুলা তারা কাজ করবেন, ঠিক আছে। আর কিছু ক্লাস থাকবে আপনাদের জন্য, রিটেন প্রার্থীদের জন্য অবশ্যই কিছু ক্লাস থাকবে, ঠিক আছে। এটা ছিল আপনার জন্য অ্যানাউন্সমেন্ট। যারা পিটুএতে আছেন তারা রিটেনের জন্য ক্লাস থাকবেন। রিটেনের জন্য এই মুহূর্তে সম্ভবত কোনো কোর্স আনার মানে প্ল্যান নাই। যারা আছেন তারা যদি এখন তো আসলে পিটু এর রানিং ব্যাচ আছে, পিটু এর রানিং ব্যাচে যারা অ্যাডমিটেড হবেন তারা সম্ভবত এই রিটেন ক্লাসগুলো প্লাস হচ্ছে 22 ভিত্তিক রেকর্ডেড ক্লাস, 23 সাল ভিত্তিক রানিং ক্লাসগুলা প্লাস হচ্ছে নতুন ব্যাচ আসতেছে, নতুন ব্যাংক ব্যাচ আসতেছে, পিটুএ কিন্তু নতুন ব্যাংক ব্যাচ লঞ্চ করছে খুব শীঘ্রই, সেই ব্যাচের অ্যাক্সেস সহ থাকবে, মানে অ্যাডমিটেড যারা থাকবেন তাদের আর কি। হ্যাঁ। আর নতুন ব্যাংক ব্যাচ সম্ভবত খুব শর্টলি আসবে, হ্যাঁ, খুব শর্টলি নতুন ব্যাংক ব্যাচ আসবে। সো এই আর কি অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্য। তবে রিটেন ক্লাস কিন্তু হবে, আপনাদের রিটেনের আগ পর্যন্ত পিটুএ কিন্তু আপনাকে আপনার প্রিপারেশন শানিত করার জন্য দে উইল ট্রাই দেয়ার বেস্ট, আনডাউটেডলি, ঠিক আছে। ওকে, এবার আসেন আপনাদের কিছু কোশ্চেন নিই তাইলে আমি, কেমন? P2 এর যে অ্যানাউন্সমেন্টটা ছিল সেটাও বললাম। আর হচ্ছে যারা অ্যাডমিটেড হবেন তারা হচ্ছে ওই 22 সাল ভিত্তিক ক্লাস, রেকর্ডেড ক্লাসের অ্যাক্সেস, তারপর হচ্ছে 23 সালের এখন রানিং ব্যাচের যে ক্লাসগুলো আছে সেগুলা, প্লাস হচ্ছে নতুন যে ব্যাচটা হবে সেই ব্যাচের অ্যাক্সেসও পাওয়ার কথা, ঠিক আছে। এই আর রিটেন ক্লাস থাকবে। আচ্ছা চলেন আপনাদের কিছু কোয়েশ্চেন দেখি। বিসিএস রিটেন ম্যাথ কোথা থেকে করব এটা দিয়ে দেওয়া হবে, অথবা বলে দেওয়া হবে, ঠিক আছে। এটা আপনি যদি পিটুয়েতে অ্যানালিস্ট, এটা পিটুয়েতে যদি আপনি ভর্তিকৃত থাকেন তাহলে ডেফিনেটলি এটার আপনি হচ্ছে কি একটা গাইডলাইন, প্রপার গাইডলাইন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। ম্যাথ বাদে বাকিগুলোর প্ল্যান, ম্যাথ বাদে কি রে আমি এতক্ষণ ধরে প্ল্যান করলাম, ম্যাথ বাদে বাকিগুলোর প্ল্যান মানি, বাকিগুলোর কি প্ল্যান, বাকিগুলো ফোকাস রেটিং বলে দিলাম না, কি কি পড়তে হবে, জিকে কি কি পড়তে হবে বললাম না। ডেলি টার্গেট দিয়ে এগুলো শেষ করবেন, ডেলি টার্গেট দিয়ে এগুলো আচ্ছা ট্রাই করা যাবে, সেটা আমি বিবেচনায় রাখলাম, কেমন। ফোকাস রাইটিং কত ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে, বোথ ইংলিশ এন্ড বেঙ্গলি, এগুলো আসলে ওয়ার্ড কোনো নাই, আপনাকে সম্ভবত খাতাটা ফিক্স করে দেওয়া হবে। হ্যাঁ, কয় পেজে আপনি লিখবেন সেই খাতাটা ফিক্স করে দেওয়া হবে, যদি ফিক্স নাও করে খাতা যা দেওয়া হবে, বাড়তি কিন্তু কোনো পেজ দেওয়া হয় না, ব্যাংকের রিটার্নে বাড়তি কোনো পেজ কিন্তু দেওয়া হয় না। সো যে খাতাটা আপনাকে দেওয়া হবে সেই খাতার মধ্যে আপনার লেখা শেষ করতে হবে, ওভাবে করেই আপনি প্ল্যান করবেন। ইংরেজির জন্য 3 থেকে 4 পেজ, বাংলার জন্য 3 থেকে 4 পেজ, এরকমই সাধারণত পেজ বরাদ্দ থাকে। ওয়ার্ড, কোনো স্পেসিফিক ওয়ার্ড নির্দিষ্ট করা থাকে না। পেজ লিমিটেশন দেওয়া থাকে, ডেফিনেটলি পেজ লিমিটেশন দেওয়া থাকে, এবং ব্যাংকে কিন্তু কোনো এক্সট্রা পেজ নেওয়া যায় না, এটা মাথায় রাখবেন। আমি জোস স্যার না, আমি প্রবাল স্যার।
দাদা প্রিলির প্রস্তুতি 100% ওকে ছিল না, নেক্সট প্রিলি হলে টিকবো, কনফিডেন্ট না। প্রিলি রিটেন একসাথে কমেন্ট করে প্রাইভেট গাইড করেন। হ্যাঁ আপনি এখন এখানে কত পাচ্ছেন আমি জানি না, তবে আপনি যদি যেমন ম্যাথ ম্যাথ করলে তো আপনার ম্যাথ আসলে প্রিলিতেও কাজে দিবে, তাই না? প্রিলিতেও তো কাজে দিবে। তবে আপনি আসলে কখন প্রিলি টিকবেন সেটার জন্য যদি আপনি রিটেনের প্রিপারেশন না নেন ব্যাংকের ক্ষেত্রে, সেটাও একটা বোকামি। কারণ ব্যাংকে কিন্তু প্রিলির পর যে কোনো মুহূর্তে কি আসতে পারে, ব্যাংকে কিন্তু প্রিলির পরে আপনার যে কোনো মুহূর্তে রিটেনের ডেট দিতে পারে। সেই কারণে আসলে রিটেনটা একই সাথে প্রিপারেশন রাখাটা ওয়াইজ আর কি, কেমন? প্রিভিয়াস রিটেনের এক্সামের কোয়েশ্চেন দেওয়া যাবে কি? প্রিভিয়াস রিটেন এক্সামের কোয়েশ্চেন এটা P2 এর টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে আপনি একটু জিজ্ঞেস করিয়েন। ওখানে হয়তো আপনাকে ওনারা হেল্প করবে, আমাদের যে মেন্টর প্যানেল আছে, মেন্টর প্যানেল ডেফিনেটলি আপনাকে হেল্প করবে। রিটেন ম্যাথের জন্য কোনো ম্যাথ বুক কি সাজেশন দিবেন? না, আমি কোনো ম্যাথ বুক স্পেসিফিক ভাবে সাজেশন দিব না, কোনো ম্যাথ বই স্পেসিফিক ভাবে সাজেশন দিব না, বাট কি কি পড়তে হবে না পড়তে হবে এগুলো কিন্তু ডিটেল আপনি পাবেন। রিসেন্ট কোন ম্যাথ, কোন মান্থ থেকে পড়বো? রিসেন্ট হচ্ছে গত 2 মাস দেখেন, এই রানিং মাস সহ এই মাস, ঠিক আছে, আগের মাস এগুলো দেখেন। P2 থেকে কি রিটেন এক্সাম নেওয়া হবে? রিটেন এক্সাম নেওয়া হবে কি না, আর রিটেন এক্সাম এটা জানানো হবে, অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে, ঠিক আছে? অ্যানাউন্সমেন্ট উইল বি গিভেন শর্টলি। প্রিভিয়াস রিটেন এক্সামের কোশ্চেন সাইটে দেওয়া যাবে কিনা এটাও টেলিগ্রাম গ্রুপে বললে ওনারা এটার একটা ফিডব্যাক আপনাদেরকে দিবেন। টেলিগ্রাম গ্রুপ আপনারা জানেন, টেলিগ্রাম গ্রুপ আপনার সব সময় আপনার যে কোনো প্রবলেমের, মানে P2 এর ওয়ান অফ দা মোস্ট স্ট্রেংথের জায়গা হচ্ছে তার টেলিগ্রাম গ্রুপটা। আপনি যে কোনো সময় যে কোনো প্রশ্ন করলে কিন্তু আনসার পাচ্ছেন, হ্যাঁ। সো রিটেন এক্সামের কোশ্চেন কত কি পরিমাণ কোশ্চেন ওরা আসলে দিবেন এটা একটু কষ্ট করে টেলিগ্রাম গ্রুপে একটা নক দিবেন। P2A based and daily target more special for প্রবাল স্যার, থ্যাংক ইউ সো মাচ। দাদা এসও এমসিকিউ রেজাল্ট কবে দিতে পারে? এটা তো মিস্টার সর্দার এটার আনসার একটু আগে দিয়েছি। আমরা 15 থেকে 30 দিনের মাথায় রাখবো আর কি, হ্যাঁ। রিটার্নের পরীক্ষা হইতে পারে, এটা চিন্তা করে এর আগেই দিবে এটা। আবার অনেক সময় লেটও হইতে পারে, তবে আপনি 30 দিনের বেশি সময় মাথায় না রাখাই ভালো। ফোকাসের জন্য কোনো বই কিনতে হবে এটা আমি কোনো বইয়ের নাম স্পেসিফিক ভাবে বলবো না, বাজারে অনেকগুলো বই আছে, আপনি সেখান থেকে দেখে ভালো যেটা আপনার দরকার মনে হয় বা যেটা আপনার জন্য উপযোগী মনে হবে সেই বইটা নিতে পারেন। বাজারের আহ, আহ, যে বইগুলো এখন আছে মোটামুটি সবগুলো বই বেশ ভালো। বিসিএস এর প্রিভিয়াস রিটেন ম্যাথের জন্য কোন বই নিব? নিউ ব্যাচে কি আমরা অ্যাডমিট আছি তারাও করতে পারবো? হ্যাঁ, নিউ ব্যাচে যারা আছেন তারাও অ্যাক্সেস পাবেন, এটা P2 তে জিজ্ঞেস করলে হবে। এক্সাম টাইম হচ্ছে 2 আওয়ার্স, ঠিক আছে। জেনারেলি কয়টা পেজ দেয়া লেখার জন্য? 14টা থেকে 18টা বা 16টা এরকম থাকে, 14 থেকে 18 বা 16 এরকম থাকে সাধারণত, ঠিক আছে। ওকে, আর কোনো কোয়েশ্চেন কি আছে আপনাদের? আর কোনো কোয়েশ্চেন না থাকলে তাহলে আমি আমার লাইফটা এখানে শেষ করব। আপনাদের যদি উপকারে আসে আহ, সেটাই পাওয়া হবে আমার, ঠিক আছে। আপনারা ভালো করে পড়াশোনা করেন, চাকরি কিন্তু পাইতে হবে, মনে রাখবেন। এই আজকে চাকরিতে ঢোকা আর 2 বছর পরে চাকরিতে ঢোকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, ঠিক আছে। সো নিজের কেরিয়ার, নিজের কেরিয়ার অনেক বড় ফ্যাক্ট জীবনে। জীবন সবসময় আপনাকে সুযোগ দিবে না, জীবন যখন সুযোগ দিবে তখন সুযোগটা লুফে নিতে হবে। আপনি একটা সময় পরে গিয়ে চেষ্টা করলেও আর এই দিনগুলো ফেরত পাবেন না। আপনার মনে হবে পরীক্ষার 1 সপ্তাহ আগে গিয়ে মনে হবে আমি যদি আর একটা সপ্তাহ টাইম পাইতাম। এটা যাতে করতে না হয় সেজন্য পড়াশোনাটা আগামীকাল থেকে শুরু করেন, ঠিক আছে। দ্যাটস ইট। আপনারা যথেষ্ট ম্যাচিওর, আপনাদেরকে আসলে এর বেশি কিছু আমার বলার নাই। আপনারা নিজেরাই বুঝতেছেন চাকরিটা আপনাদের জন্য কতটা দরকার। সামনে কোন সিচুয়েশন আসে কি আসে আপনারা অলরেডি দেখছেন। ব্যাংকের এই পরীক্ষাটা হইতে কিন্তু অনেক সময় লেগেছে, কেমন? অর্থনৈতিক অবস্থা কোন দিকে যায় আমরা কিন্তু কেউই জানি না, ঠিক আছে। আমরা কি কেউ জানতাম 2020 সালে করোনার মতো একটা মহামারী আসবে? আসবে না তো। আমরা জানতাম না। সো ফিউচার ইজ আনসার্টেন, সামনে যে অপরচুনিটি আসে সেটাকে গ্রেপ করতে হবে, এটা মাথায় রেখে আহ, সবাই নিজের স্বপ্ন পূরণের জন্য এখন থেকেই কি করেন, নেমে যান, ঠিক আছে, পড়াশোনাতে। ওকে। না, 27 তারিখ পর্যন্ত শুধু ম্যাথ করবেন এরকম না, আপনি ম্যাথের পাশাপাশি অন্য পড়াগুলো তো পড়তে হবে, শুধু ম্যাথ করলে তো হবে না, দিন রাত ম্যাথ করলে অন্য পড়াগুলো না পড়লে কি হবে? ওকে। প্রথম প্রিলিতে পাশ করছি এর জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আমি আপনি আপনার কথা অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি। আপনি যদি আসলে অনুপ্রাণিত হয়ে থাকেন সেটার জন্য, সেটা আমার জন্য অনেক বড় কিছু। আপনার এই কমপ্লিমেন্ট আমার জন্য অনেক বড় কিছু, বাট আমার জন্য আপনি আসলে পাশ করেন নাই, পাশ করেছেন, আপনি পড়াশোনা করেছেন, তাই আপনার ডেডিকেশন ছিল পড়াশোনার পিছনে। পড়াশোনার জন্য যারা শ্রম দেন, পড়াশোনার জন্য যারা ডেডিকেশন দেন তারা কখনো ব্যর্থ হন না, তারা কখনো ব্যর্থ হবেন না, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি সবাইকে।